ফিরহাদ হাকিম দাবি করছেন তিনি কিছুই জানতেন না, যদিও স্থানীয়রা তারা কিন্তু একেবারেই মানতে নারাজ। ববি হাকিম বলছে, ববি হাকিমের কায়দাই আছে এইটা যে কাপড় ছিঁড়ে যাবে তাকে বাদ দিয়ে দেবে। মেন কালপিট আছে ববি হাকিম, আনোয়ার খান মেন কালপিট। যত দোষ এখন আসগর ভাই মাথায় চাপাবে। ফিরহাদ হাকিম সাহেবের সঙ্গে ওনার অনেক ফটো আছে, আনোয়ার খানের সঙ্গে ফটো পাবেন। তাহলে ও কি করে বলছে ও বিজেপিতে চলে গেছে, ও টিএমসির লোক না। ওনার স্বভাবই এই, যদি কোনো অপরাধ কেউ করে ওনার দলের লোক পরিষ্কার উনি ডিনাই করে দেয় যে উনি আমার লোক না, আমার পার্টির লোক। এর আগে মেয়র ছিলেন ফিরহাদ হাকিম, ৮০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার খান, এরা সবাই এই বিষয়ে জড়িত আছে। প্রতিক্রিয়া ভূকৈলাস রোডের স্থানীয় বাসিন্দার। গভর্নমেন্ট আন্ডারটেকিং ল্যান্ডে কেউ উইথাউট পারমিশন, উইথাউট মেয়র, যে এর আগে মেয়র ছিলেন জানা ফিরহাদ হাকিম সাহেব, ৮০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার খান, এরা সব এই ম্যাটারে জড়িত আছে। তার মানে ফিরহাদ হাকিম বলুন বা আনোয়ার খান বলুন, এরা তো পুরোটা জানতেন। নিশ্চয়ই জানতেন। এত বড় কাজ আসগর নিজের ইচ্ছে মতন যে ওখানে করিনি, উইথাউট পারমিশনে করিনি। এসব উপর মহলের লোক ছিল, এরা অর্ডার করেছে, পারমিশন দিয়েছে, তবেই এই কাজটা করেছে। আমি জনপ্রতিনিধি, আমার সঙ্গে সকলেরই ছবি। উনি বিজেপি জয়েন করেছেন শুনেছি, এমনটাই দাবি করেছেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। চাপা পড়েছেন এই আসগরের সঙ্গে স্থানীয় যিনি প্রাক্তন কাউন্সিলর আনোয়ার খান, এবং আপনার প্রচুর ছবি রয়েছে। হ্যাঁ, আমি জনপ্রতিনিধি, আমার সাথে সবার ছবি। রিসেন্টলি আমি শুনলাম যে উনি বিজেপি জয়েন করেছেন। স্থানীয় সূত্রে দাবি এই আসগর একাধিক হেভিওয়েট তৃণমূল নেতার ঘনিষ্ঠ ছিলেন। ফিরহাদ হাকিম থেকে শুরু করে জাভেদ খান, সৌগত রায়, তৃণমূলের একাধিক দাপুটে নেতার সঙ্গে তার ছবি রয়েছে। এই ছবিতে আসগর হোসেনের সঙ্গে ফিরহাদ হাকিম এবং ৮০ নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলর আনোয়ার খান দুজনকেই দেখা যাচ্ছে। এই আসগর কিন্তু ইতিমধ্যেই মৃত্যু হয়েছে তার, যদিও গতকালই বিধানসভায় কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন এই আসগরকেও খুঁজছেন। আসগরকেও খুঁজছি, যদি নিচে চাপা পড়ে থাকেন আলাদা কথা। কি করে এইসব লোক এই জায়গাগুলোতে ঢোকে বের করতে হবে। গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে ১ ঘন্টারও বেশি সময় বৈঠক করলেন কাকলি ঘোষ দস্তিদার। নবান্নের বৈঠক থেকে নতুন করে সমীকরণ, এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে খবর সূত্রে। ২০ জন বিদ্রোহী সাংসদ নাম লিখিয়েছেন এনসিপিআইতে। তাঁদেরই প্রতিনিধি হয়ে আচমকা নবান্নে কাকলি ঘোষ দস্তিদার। খিদিরপুরের ভূকৈলাস রোডের বাসিন্দা আসগর হোসেন ঠিকাদারি এবং প্রমোটিং করতেন। সূত্রের খবর, তারাতলায় বেহেরা ব্রাদার্সের এই গোডাউনটি তৈরির দায়িত্বে ছিলেন তিনি। বুধবারের গোডাউন বিপর্যয়ে তাঁরও মৃত্যু হয়েছে। তারাতলায় ভয়ঙ্কর বিপর্যয়ের ঘটনায় উঠে আসছে আসগর হোসেন এবং আনোয়ার খান, এই দুজনের নাম। যে গোডাউন ভেঙে পড়েছে তা তৈরির দায়িত্বে ছিলেন এই আসগর হোসেন, আর ওই এলাকার সদ্য প্রাক্তন তৃণমূল কাউন্সিলর হচ্ছেন আনোয়ার খান। এই দুজনের সঙ্গে ফিরহাদ হাকিমের সম্পর্কের অভিযোগ সামনে আসছে, যদিও বিপর্যয়ে মৃত্যু হয়েছে আসগর হোসেনের। তারাতলায় ধ্বংসস্তূপের মধ্যে যে হলুদ হোর্ডিং রয়েছে, যেখানে অয়ন ট্রেডার্স লেখা রয়েছে, যে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে সেই ফোন নাম্বার হচ্ছে আসগর হোসেনের। আর এদিকে তারাতলা কাণ্ডের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস ছাড়লেন বিশ্বরূপ দে। মন ভারাক্রান্ত, একটার পর একটা ঘটনায় তৃণমূল জড়িয়ে পড়ছে। তৃণমূলের গাফিলতিতেই তারাতলার এই ঘটনা। তৃণমূল আর করব না, দল ছেড়ে দাবি প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে। আজকে সত্যি ভারাক্রান্ত, একটার পর একটা ঘটনায় যেভাবে তৃণমূল কংগ্রেস এবং জোড়াফুল জড়িয়ে পড়ছে তা চোখে দেখা যায় না, বিশ্বাস করা কঠিন। তারাতলায় গত প্রায় ৪৮ ঘন্টায় যা ঘটল তা অত্যন্ত দুর্ভাগ্যজনক বললে কম বলা হবে, নিন্দনীয়। আমি যে দলের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছি কলকাতা পৌরসভায়, সেই দলের গাফিলতিতে আজকে বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে তৎকালীন মহানাগরিক
স্বাক্ষর করেছেন, যে প্ল্যান অর্থাৎ নকশা মঞ্জুর হয়েছে তা ত্রুটিপূর্ণ এবং যার ফলে এতগুলো নিরীহ মানুষ প্রাণ হারালো। এ ব্যথা সহ্য করা যায় না। আমি তাই সিদ্ধান্ত নিচ্ছি যে তৃণমূল কংগ্রেস আর করা যাবে না, আর করবও না। মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটির বৈঠকে তো মেয়রের থাকারই কথা নয়, সেখানে শুধু বিশেষজ্ঞদের থাকার কথা। তাহলে তা মানা হলো না কেন? ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এই প্রশ্ন আইনজীবী ফিরদৌস শামীমের। এই নথিতে দেখা যাচ্ছে যে গ্রেফতার হওয়া শম্ভুনাথ বেহেরা, মানে বেহেরা ব্রাদার্সের অংশীদারের আবেদনপত্রের ভিত্তিতে মিউনিসিপ্যাল বিল্ডিং কমিটি বা এমবিসির বৈঠক বসেছিল, আর তার রেজলিউশন হচ্ছে, শেষ বাক্যটায় আসুন, প্রচণ্ড গুরুত্বপূর্ণ, দেয়ার ইজ নো ভায়োলেশন অফ বিল্ডিং রুলস অ্যাজ সাচ। ভাবুন, আর তাতে সই করছেন কে? খোদ প্রাক্তন মেয়র, যিনি একই সঙ্গে বিল্ডিং বিভাগের মেয়র পরিষদ ফিরহাদ হাকিম। এই এমবিসির কাজ কি? ওটা রুল 38-এ বলা আছে। এমবিসি কি করবে? একটা প্ল্যান স্যাংশন করলো, তারা পাঠাবে মেয়রিয়াল কাউন্সিলে। তাহলে এখানে এমবিসিতে মেয়র এই ফিরহাদ হাকিমের সই কেন? আমার তো মাথায় ঢুকছে না, যেখানে এমবিসিতে মেয়রের কোনো স্থানই নেই। কারণ এটা একটা এক্সপার্ট বডি, যেখানে পুলিশ রয়েছে, যেখানে ফায়ার এক্সপার্ট রয়েছে, এনভায়রনমেন্টাল এক্সপার্ট রয়েছে, বিভিন্ন এক্সপার্টদের, আর্কিটেকচারাল এক্সপার্ট রয়েছে, সেই এক্সপার্টদের ওপিনিয়ন নিয়ে তারা ইন্ডিপেন্ডেন্ট ওপিনিয়ন দেবে। এই যে এমবিসিতে কোনো পলিটিক্যাল এক্সিকিউটিভ বা নন এক্সপার্ট লোক রাখা হয়নি। এক্সপার্ট ওপিনিয়ন, দেন পলিটিক্যাল এক্সিকিউটিভ, দেন স্যাংশন প্ল্যান, দেন ইলেকশন, একটা বিল্ডিং ইলেকশন। এক্ষেত্রে কিন্তু সেই আইন এখন প্রাইম অফিসে যা মনে হচ্ছে সেই আইনের সম্পূর্ণ ভায়োলেশন হয়েছে। নির্মাণ গোডাউনে যে ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে পরশু দুপুর 12টায়, যেখানে আজ দুপুর 12টায় 48 ঘন্টা হয়ে যাবে, কিন্তু এখনো উদ্ধার কাজ চলছে। আজ সকালেও উদ্ধার কাজ চলছে। গতকাল রাত্রে 3 জনের দেহ ওই ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়, যে 3 জনই মৃত অবস্থায়, নিথর অবস্থায় তাদের দেহ উদ্ধার হয়, আর তাতেই মৃতের সংখ্যা কিন্তু বেড়ে হয়েছে 14। কথা বলবো সরাসরি আপনাদের এসএসকেএম হাসপাতাল চত্বরে নিয়ে যাব। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, উদ্ধার কাজ এখনো চলছে আমরা জানি, এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 14, 19 জন আহত রয়েছেন। নিখোঁজ কি আর কেউ আছেন এখনো? দেখো, নিখোঁজ আরও বেশ কয়েকজন থাকতে পারেন, সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। পরিবারের সদস্যরা যারা এসএসকেএম হাসপাতালে গতকাল থেকে ঘুরে বেরিয়েছেন, তাদের মধ্যে প্রত্যেকেই তারা তাদের স্বজনের খোঁজ পেয়েছেন। কেউ জীবিত অবস্থায় পেয়েছেন, কেউ আবার দুঃসংবাদ নিয়ে বাড়ি ফিরেছেন। ফলে এসএসকেএম হাসপাতালে যে পুলিশের এখানে কন্ট্রোল রুম খোলা হয়েছে, সেখানে আলাদা করে এখনো পর্যন্ত মিসিং বলে আর কারোর নাম নথিভুক্ত নেই। সর্বশেষ যে পরিবারটি অপেক্ষায় ছিল সেটি হচ্ছে এই স্বপন মণ্ডলের পরিবার। তারাও তাদের পরিবারের খবর পেয়েছেন গতকাল রাত্রি 10:30 নাগাদ। তারপর থেকে আর কোনো পরিবার এখনও নাম নথিভুক্ত এখানে করেননি। কিন্তু তার মানে এটা এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না যে ওখানে আর কেউ শ্রমিক ছিলেন না। কেননা আমরা দেখেছি যে বহু মানুষ ভিন রাজ্য থেকে ওখানে কাজ করতে গেছেন। ইউপির বাসিন্দা শ্রমিক রয়েছে ওখানে, বিহারের বাসিন্দা 6 জন শ্রমিক তো ওখানে ছিলেন, যে 6 জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে, 4 জন উদ্ধার হয়ে এই হাসপাতালে এসছেন, আরেকজন এখনও নিখোঁজ রয়েছেন। শিরচন কুমার তার নাম, বিহারের মুঙ্গেরের একই পরিবারের 6 জন। তো সেই একজন মিসিং রয়েছেন এখনও, তার কোনো হদিশ পাওয়া যায়নি, শিরচন কুমার। এখন গতকাল রাতে যে দেহগুলি এসে পৌঁছেছে তার মধ্যে তার দেহ আছে কিনা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু এরকম বহু পরিযায়ী ভিন রাজ্যের শ্রমিকের পরিবার রয়েছে যারা হয়তো জানেন না যে এ ধরনের কোনো দুর্ঘটনা ঘটে থাকতে পারে, কেননা প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে আসা মানুষজন। ফলে এই নিখোঁজের সংখ্যা এবং মৃতের সংখ্যা বাড়তে পারে, সে আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। স্বপন মণ্ডলের পরিবার তারা অপেক্ষায় রয়েছেন যে আজকে আর কিছুক্ষণ পর যে পোস্টমর্টেমের প্রক্রিয়া হবে, তারপরে তারা বাড়িতে ফিরে যাবেন দেহ নিয়ে। তার পরিবারের সদস্যরা একটাই কথা বলছেন যে এই ঘটনার উপযুক্ত বিচার হোক, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। তিনি শুধু নিজের বাবার জন্য বলেননি এই কথা তিনি বলেছেন যে বাবারা এইভাবে মৃত্যুর মুখে পড়েছেন তাদের সকলের বিচার হোক। আপনারা কি সেটাই চাইছেন? হ্যাঁ, আমরা ওটাই চাই। সবাই
পরিস্থিতির জন্য এখানে এসেছিল কাজে, এরকমভাবে তো প্রাণ হারাতে আসেনি। যারা এই কাজ করেছে তাদের বিচার হওয়া দরকার। তাদের মধ্যে কাদের বোঝাতে চাইছে? যারা বিল্ডিংটা বানিয়েছে তাদেরকেই বলবো। তারা তো সব কিছু ভেবে চিন্তে বানানো দরকার ছিল। হ্যাঁ, ইঞ্জিনিয়ার, প্রমোটার, এদেরকেই আমি বলবো। এত কটা মানুষের জীবন নিয়ে তাদের খেলা দরকার ছিল না, উচিত ছিল না। যারা পারমিশন, হ্যাঁ সবাই যারা পারমিশন দিয়েছে তাদের তো অবশ্যই, তারা তো সব কিছু দেখে পারমিশন দিয়েছে, তাদের বিচার হওয়া দরকার। এখনো বেশ কয়েকজনকে অ্যারেস্ট করেছে, আরও অনেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আপনারা কি চান, যারা পারমিশন দিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া? অবশ্যই যারা পারমিশন দিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। তারা জেনে শুনে কেন পারমিশন দেবে? 10টা মানুষের প্রাণ গেল, তো সাথে অনেকে আহত হয়েছে। শুধু আমার বাবার জন্য তো বলছি না, আমার বাবার সাথে সাথে আরও অনেক মানুষের মৃত্যু হয়েছে। অনেক মানুষকে এখনো খুঁজে পাওয়া যায়নি, তারাও অপেক্ষা করছে, তাদের পরিবাররাও তো অপেক্ষা করছে তাদের জন্য। অবশ্যই বিচার করা দরকার। শ্যামনগরের এই শ্রমিক পরিবারটা তারা চাইছেন যে বিচার তো হোক অবশ্যই, যারা এই ঘটনা ঘটিয়েছেন, যারা অনুমোদন দিয়েছেন এই নকশার, সকলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক, এমনটাই চাইছেন শ্যামনগরের নিহত স্বপন মণ্ডলের পরিবারের সদস্যরা। সন্দীপ, ধন্যবাদ। কলকাতা পুরসভায় পিএ কালীবাবুর হাতে ছিল বিপুল ক্ষমতা, তাঁকে টপকে মেয়র পর্যন্ত পৌঁছানো ছিল অসম্ভব। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসেই মন্তব্য করলেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। তারাতলার ভেঙে পড়া গোডাউনের বিল্ডিং প্ল্যানে খোদ ববি হাকিমের সই রয়েছে। শুভেন্দু অধিকারী বলছেন যে টাকা নিয়ে সিটি অফ জয়কে মৃত্যুপুরী করেছেন। তারাতলার মতো কত কাণ্ড করে রেখেছেন তার ঠিক নেই। এই পুরনো বিশুরা যে কাণ্ড করে গেছে, আমি বলছি ভগবান ছাড়া এই শহরকে কেউ রক্ষা করতে পারবে না। আজকে মুখ্যমন্ত্রী বা সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যে কলকাতা সহ আরো 6টা জায়গায় পুরো যে কোনো ধরনের নির্মাণের কাজ বন্ধ থাকবে, সঠিক। আমি বলছি এটা 1 মাস বন্ধ রেখে আপনি কিছু করতে পারবেন না, এটা কয়েক বছর, 1 বছর অন্তত বন্ধ রাখতে হবে, তবে যদি আপনি খুঁটিয়ে দেখতে পারেন। যেগুলো হয়ে গেছে কিছু করার নেই, ভগবান মানে বলছে এখানে বাইরে, আমি বলছি সেই বাড়িগুলোর বাইরে একটা চাঁদ তারা, একটা ত্রিশূল, হ্যাঁ, আর একটা যীশু খ্রিস্টের ক্রস লাগিয়ে রেখে দিন। এছাড়া বাঁচানোর কোনো রাস্তা নেই। কেউ বলছে মেয়রের ডান হাত কি বাঁ হাত জানি না, কিন্তু মেয়রের হাতে মালটা কিন্তু এর হাত দিয়েই পৌঁছাতো, এটা জানি। আপনারা শুনুন, লোকে পিএ রাখে, পিএ কে তো চালায়, পিএ কে চালায় তার মালিক বা তার অফিসার। এই যা বলবে সেটাই হতো। যেমন ঠাকুরের আপনি পুজো করতে গেলে একটা পুরোহিত লাগে, তো পুরোহিত খুশি হলে ভগবান খুশি হবে। হ্যাঁ, পুরোহিত যেটা বলে দেবে ঠাকুর এরম খাও, সেটাই খাবে, ঠিক একদম তাই। কালীবাবুকে টপকে আপনি বাংলাদেশ এদেশ ওদেশ করা যেতে পারে বিএসএফকে টপকে, কিন্তু কালীবাবুকে বাদ দিয়ে আপনি মেয়র অব্দি কিছুতেই পৌঁছাতে পারেন। তৃণমূলের যারা মুচলেখা লিখে দিয়েছেন তাদের নাম ব্যবহার করে বিষয়টিকে পাশ কাটিয়ে চলে যাওয়া হবে না তো? মুখ্যমন্ত্রীর মুখে পুরসভার দুর্নীতি প্রসঙ্গে ফিরহাদ হাকিমের নাম শোনার পর ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এই প্রতিক্রিয়া তৃণমূলের প্রতিনিধি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের। স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বিধানসভায় দাঁড়িয়ে বলছেন, কোট আনকোট, আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনকে কালী না বললে কোনো প্ল্যান পাস হয় না। কে বলছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী। কোথায় দাঁড়িয়ে বলছেন? বিধানসভার ফ্লোরে। যাদের দায় আছে বলে বর্তমানে সরকার মনে করছেন, প্রপার ইনভেস্টিগেশন করে যাকে মনে হবে গ্রেপ্তার করুন। দেখুন, যেখানে মানুষের প্রাণ গেছে সেখানে নির্দিষ্টভাবে দলের দায়, এই দায় সেই দায় বলে কোনো রকম ঝেড়ে ফেলার কিছু নেই। কালীঘাট তৃণমূল কি গ্রেফতারির দাবি তুলে দায় এড়িয়ে যেতে পারে অনির্বাণ? দেখুন, কথা তো এখানে স্পষ্ট, দায় এড়ানো না এড়ানোর বিষয় নয়। আজকে যে মুচলেখা তৃণমূলে যারা গেছেন তারা যদি মনে করেন যে যেহেতু তারা মুচলেখা দিয়ে রেখেছেন শুভেন্দুবাবুর কাছে, অতএব তারা কোনো কিছুতেই তাদের কিছু হবে না, এটা ভেবেই তো তারা গেছেন। বাকিটা তারা তাহলে তো তোমার শুভেন্দুবাবুকে আজ সাধুবাদ জানানো উচিত, কারণ তোমার কথা অনুযায়ী মুচলেখা দেওয়ার পরও তিনি কাগজ তুলে দেখাচ্ছেন যে কাদের কাদের সই আছে। স্পষ্ট কথা বলি, দেখুন, যোগ দিবসের দিন 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামস ইকবাল, যার বিরুদ্ধে বিজেপি এমনকি শুভেন্দুবাবু নিজেও একাধিক
বেআইনি নির্মাণের অভিযোগ তুলেছিলেন, তিনি যোগ দিবসের দিন শুভেন্দুবাবুর পা ধরে প্রণাম করলেন। আজকে সেই শামসি ইকবালের যদি প্রয়োজন পড়ে তাকে গ্রেপ্তার করবেন? বক্তব্য একটাই, যে আজকের দিনে দাঁড়িয়ে সরকার যদি একটা নাম বলে, যাদের নাম বলছে, যে মুচলেখা ফ্যাকশনের নাম বলছে, তারা স্রেফ মুচলেখা লিখে দিয়েছে বলে তারা কি বেঁচে যাবে, নাকি স্রেফ নামটা ব্যবহার করে পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়া হবে? আজকের দিনে দাঁড়িয়ে বলছি ফিরহাদ হাকিমকে গ্রেপ্তার করুন। তৃণমূল সরকারের আমলে বিভিন্ন দপ্তরের দুর্নীতি নিয়ে প্রকাশিত হবে শ্বেতপত্র। দপ্তর ধরে ধরে অর্থনৈতিক দুর্নীতি ধরবে ক্যাগ। জনসমক্ষে আনা হবে তৃণমূল সরকারের বিভিন্ন দপ্তরের ক্যাগের অডিট রিপোর্ট ও বিধানসভায় ঘোষণা করলেন অর্থমন্ত্রী। আমরা অনেক ডিপার্টমেন্টের এক এক করে শ্বেতপত্র বা হোয়াইট পেপার আনব, যে ধরনের দুর্নীতি হয়েছিল সব ডিপার্টমেন্টে, কোনো ডিপার্টমেন্ট বাদ যাবে না। কোনো কোনো ডিপার্টমেন্ট বলবে যে তাদের কেন প্রজেক্টগুলো অর্ধ সম্পূর্ণ হয়ে পড়ে চলল, কোনো কোনো ডিপার্টমেন্ট বলবে যে তাদের রিক্রুটমেন্টের মধ্যে এত দুর্নীতি কেন হয়েছিল। আর সব ডিপার্টমেন্টই কন্ট্রোলার আর অডিটর জেনারেলের যে রিপোর্টগুলো এসছে, যেগুলো আপনারা দেখতে পাননি এতদিন ধরে, আমরা কেউই দেখতে পাইনি, সেইগুলোকে আমরা পাবলিশ করে দেখাবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।